হিরেনকে এখনো পর্যন্ত ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়নি, চিকিৎসা শুরু তো দূরস্থ। হাসপাতালের বারান্দায় কোন রকমের প্রাথমিক চিকিৎসা করছে জুনিয়র ডাক্তাররা। কোনো ভালো ডাক্তারের সঙ্গে কথা বলারও সুযোগ দেওয়া হচ্ছিল না। ডাক্তারবাবু, আপনি ওনার চিকিৎসা এখনো শুরু করছেন না কেন? ওনার শরীর ভালো নেই, এখনই ট্রিটমেন্ট শুরু না করলে ওনাকে বাঁচানো যাবে না। আপনার পায়ে পড়ছি, বিশ্বাস করুন, আমার ছেলে এসে হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে দেবে। আপনি শুধু এক্ষুনি চিকিৎসা শুরু করুন। হাসপাতালের স্টাফ আর জুনিয়র ডাক্তারদের হাতে পায়ে ধরে বললেন জয়ন্তী। কাকিমা, এই হাসপাতালে তো একটা নিয়ম আছে, আগে পুরো টাকা জমা করতে হবে, তাহলেই আমরা রোগীর অপারেশন শুরু করতে পারবো। সেই জুনিয়র ডাক্তার জয়ন্তীকে বলল কথাটা। আরে আমি কি এটা বলেছি যে টাকা দেব না? আমার ছেলে এক্ষুনি চলে আসবে, ও আপনাদের ফোনও করেছিল। আপনারা প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন, ওনাকে বাঁচান। হাত জোড় করে বলতে লাগলেন জয়ন্তী। রায়চৌধুরীর বাড়ি থেকে যখন হিরেন আর ওর পরিবারকে বের করে দেওয়া হয়েছিল, তখন ওদের কাছে খুব বেশি টাকা ছিল না। সামান্য কিছু টাকা হিরেন জমিয়েছিলেন। সেই টাকাটাও ওরা সম্পূর্ণ নীলের হাতে তুলে দেন, যাতে ওই টাকা দিয়ে নীল কিছু একটা করে খেতে পারে। নীল এরপর কলকাতায় গিয়ে চাকরির ব্যবস্থা করে আর বাবা মাকে দুর্গাপুরে থাকার ব্যবস্থা করে দেয়। কিন্তু শুধু থাকার ব্যবস্থা হলেই তো হয়ে যায় না, সংসার তো চালাতে হবে। সংসার চালানোর জন্য তাই হিরেন একটা সোনার দোকানে কাজ শুরু করেন। এই কয়েক বছরে হিরেনবাবু অল্প অল্প করে টাকাও জমিয়েছিলেন, কিন্তু সেই টাকা এই হাসপাতালের বিল মেটানোর জন্য যথেষ্ট নয়। তাই জয়ন্তী নিজের ছেলের জন্য অপেক্ষা করছিলেন। কাকিমা, আপনি একটু ধৈর্য ধরুন, আপনার ছেলে চলে এলেই এনার অপারেশন শুরু হয়ে যাবে। প্লিজ, এখন আপনি আমাদের সময় নষ্ট করবেন না। এবার কিছুটা বিরক্ত হয়ে কথাটা বলল এক নার্স। আসলে ওই নার্সেরও কোনো দোষ নেই, হাসপাতালের নিয়ম অনুযায়ী এদের সবাইকে চলতে হয়। নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারো নেই, তাই টাকা জমা না করলে কোনো ডাক্তারই অপারেশন করতে চাইবে না। এদিকে কোচবিহারে এত কিছু হচ্ছে, আর অপরদিকে নীলের কোনো খোঁজই পাচ্ছে না আদ্রিতা। অনেকবার ফোন করার পরেও নীল কোনো রেসপন্স করছে না, একটা কোনো মেসেজও পাঠায়নি আদ্রিতাকে। কলকাতায় বসে চিন্তায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আদ্রিতার। প্রায় 8 ঘন্টা পরে হাসপাতালে পৌঁছালো নীল। হাসপাতালে গিয়ে সে দেখলো যে ওর বাবা মায়ের সাথে কিভাবে ব্যবহার করা হচ্ছে। এসব দেখে নীলের প্রচন্ড কষ্ট হলো। কলকাতা হলে আলাদা ব্যাপার, কিন্তু এখানে কাকে বলবে, কি বলবে, কিছুই বুঝতে পারছিল না সে। এত সব ঘটার পর এখানে এসে হিরেনের এই অবস্থা হলো, কথাটা একেবারেই মেনে নিতে পারছিল না নীল। এদিকে নার্সের সাথে কথা বলে জয়ন্তী নিজের ডান দিকে তাকাতেই দেখলেন নীল এসে দাঁড়িয়েছে। ছেলেকে দেখে যেন উনি ভরসা পেলেন। নীল, দেখ না, তোর বাবা ট্রিটমেন্ট এখনো শুরু করেনি ওনারা, তুই কিছু একটা ব্যবস্থা কর বাবা, এবার তো না হলে আর বাঁচানো যাবে না তোর বাবাকে, বলেই হাউ হাউ করে কেঁদে ফেললেন জয়ন্তী। মায়ের অবস্থা দেখে নিজেকে বড্ড অসহায় মনে হলো নীলের। আচ্ছা মা, তুমি আগে শান্ত হও, আমি সব দেখে নিচ্ছি। তুমি বলো ডাক্তারবাবু কি বললেন। জয়ন্তীর 2 গালে হাত রেখে আশ্বস্ত করার চেষ্টা করলো নীল। এই নার্স আর জুনিয়র ডাক্তাররা বলছে যে এক্ষুনি টাকা দিতে হবে, না হলে চিকিৎসা শুরু করবে না। চোখের জল মুছতে মুছতে বললেন জয়ন্তী। কি, টাকা জমা করা হয়নি বলে এতক্ষণ ধরে এত সিরিয়াস একজন পেশেন্টকে ফেলে রাখা হলো? এটা কি ধরনের নিয়ম? মাকে আশ্বস্ত করে নীল ছুটে গেল হাসপাতালের লোকজনদের কাছে। তারপর ওদের কড়া গলায় বলল নীল, আমি এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি, আমার বাবার চিকিৎসা এই মুহূর্তে শুরু করুন, না হলে আমি আপনাদের নামে কেস করব। স্যার, আপনি শান্ত হয়ে আমার কথা ভালোভাবে শুনুন। আপনার বাবা ছোটখাটো কোনো কারণে অজ্ঞান হয়ে যাননি, ওনার অবস্থা খুবই সিরিয়াস। হাসপাতালে শুধুমাত্র একজন ডাক্তারই এমন রোগী দেখেন, আর ওনাকে দিয়ে অপারেশন করতে হলে আপনাদের 15 লাখ টাকা লাগবে। এত টাকা দিতে পারবেন? তার উপর তো হাসপাতালের অন্যান্য খরচ রয়েছে, সাথে ওষুধপত্র রয়েছে। আপনারা একটা কাজ করুন, পাশে একটা সরকারি হাসপাতাল রয়েছে, সেখানে গিয়ে নিজের বাবার চিকিৎসা করান। এখন তো সরকারি হাসপাতালেও ভালোই চিকিৎসা হচ্ছে, তাছাড়া টাকা না থাকলে আর কি করবেন বলুন। হাসপাতালের নার্স কথাটা বলল নীলকে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? ডাক্তারের ফিস সহ হাসপাতালের চার্জ সব টাকা দিয়ে দেব, আগে এনার চিকিৎসা শুরু করুন। নার্সের দিকে কটমটিয়ে তাকিয়ে বলল নীল। আরে আচ্ছা, মুশকিল তো। আপনার কাছে এই মুহূর্তে 15 লাখ টাকা আছে কি? তাহলে সেটা আগে জমা করুন, টাকা দিলেই চিকিৎসা শুরু হয়ে যাবে, এত সময় নষ্ট করতে হবে না। বিরক্ত হয়ে নীলের দিকে তাকিয়ে বলল নার্স। শাট আপ, আর একটা কথাও শুনতে চাই না। এখন লাইনে দাঁড়াবো, তারপর টাকা দেবো, সেই টাকা ঢুকেছে কিনা তা চেক করা হবে, ফর্ম ফিল আপ হবে। এইসব করতে করতে তো রোগীটাই মরে যাবে। রোগীকে মেরে ফেলার টাকা নিচ্ছেন আপনারা।
এই বলে টেবিলের উপর হাতটা দিয়ে চাপড় মারল নীল। সঙ্গে সঙ্গে টেবিলটা দুটুকরো হয়ে ভেঙে গেল। নীলের এই রূপ দেখে ভয় পেয়ে গেল ওই নার্স আর জুনিয়র ডাক্তাররা। সেখানে উপস্থিত অন্যান্য রোগী আর ডাক্তাররা নিজেদের মধ্যে এই বিষয়ে আলোচনা করতে লাগলো। বাবা গো, ওর হাত নাকি হাতুড়ি, একটা মারেই টেবিল ভেঙে গেল। মনে হচ্ছে টাকা পয়সা দিতে পারবে না, তাই তর্কাতর্কি চলছে। এই হাসপাতালে তো প্রচুর ফিস, এসব জেনেও কেন যে গরিব মানুষ রোগী নিয়ে এখানে আসে, পাশে সরকারি হাসপাতালেই তো যেতে পারে। ঠিক সেই সময় হাসপাতালের ডিরেক্টর কয়েকজন সিকিউরিটি গার্ডকে নিয়ে হাজির হলো, কিন্তু ওরা এসে কিছু বলার আগেই নীলের ফোনটা বেজে উঠলো। অনেকক্ষণ পরে নীল ফোনের দিকে তাকিয়ে দেখলো কমলেশ কুন্ডু ফোন করছে। নীল ফোনটা তুলতেই ওদিক থেকে কমলেশ বলল, নীল বাবু, আমি জানি আপনি এখন হাসপাতালে আছেন, আপনি কিছু চিন্তা করবেন না, ওখানেই আমার জন্য অপেক্ষা করুন, আমি আসছি। একথা বলে নীলের উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল কমলেশ। এখানে এসব কি হচ্ছে? এতক্ষণে ডিরেক্টর কথা বলা শুরু করলো। স্যার, ভাগ্যিস আপনি এলেন, এরা দুজন আমাকে অনেকক্ষণ ধরে বিরক্ত করছে। এদের কাছে টাকা পয়সা কিছুই নেই, আর এরা অপারেশন শুরু করে দিতে বলছে। টাকা পয়সা জমা না দিলে কিভাবে অপারেশন শুরু করব? এসব বলায় উল্টে আমাদের উপর চিৎকার করছেন ইনি, টেবিলটাও ভেঙে দিলেন। ভাগ্যিস আপনি চলে এলেন, না হলে তো আমাকে মেরেই ফেলতো। নিজের থেকে জল মিশিয়ে ঘটনার বিবরণ দিতে লাগলো ওই নার্স। নীল এখন কি করবে? ওদেরকে হাসপাতাল থেকে কি বের করে দেওয়া হবে? নার্সের কথা শুনে হাসপাতালের ডিরেক্টর দিবাকর ঘোষ নীলের দিকে এগিয়ে এলো। খানিক সিম্প্যাথির সুরে নীলকে বলল, ইয়াং ম্যান, আমি তোমার ফিলিংস বুঝতে পারছি, কিন্তু আমাদের হাসপাতালের কিছু নিয়ম আছে, সেগুলো আমাদের সকলকে মেনে চলতে হয়। তুমি এই মুহূর্তে টাকা জমা করে দিলে আমি নিজে দাঁড়িয়ে তোমার বাবার অপারেশন শুরু করার ব্যবস্থা করব। আপনিও এসব কথা বলছেন? এই হাসপাতালে কি কাউকে মানবিকতার পাঠ পড়ানো হয়নি? আপনারা তো এত বড় বড় ডাক্তার, ডাক্তার হওয়ার আগে আপনারা শপথ নেননি, নাকি টাকার লোভে ডাক্তার হয়েছিলেন? আমাদের সমাজে ডাক্তারদের জন্য একটা আলাদা জায়গা রয়েছে, আমরা সকলে আপনাদের ভগবানের জায়গা দিয়েছি, কিন্তু আপনারা তো আমাদের মানুষ বলেই মনে করছেন না। চিৎকার করে কথাগুলো বলল নীল। তোমার সঙ্গে কোন রকম তর্ক করতে চাই না, এই হাসপাতালের নিয়ম মানতে হবে, আর কোনো অপশন নেই। যদি পছন্দ না হয় অন্য কোথাও চলে যাও, বিনা কারণে ফালতু ঝামেলা করো না, তা না হলে সিকিউরিটি গার্ড তোমাদের বাইরে বের করে দেবে। নীলের দিকে আঙুল তুলে বলল দিবাকর, আপনি 15 লাখ টাকার জন্য এরকম করছেন তো? আপনার টাকা চাই তাই না? আমি এক্ষুনি আপনাকে টাকা দিচ্ছি। এই বলে নিজের পকেট থেকে মানি ব্যাগটা বার করলো নীল। তারপর তার ভেতর থেকে ব্ল্যাক কার্ড বের করে নিয়ে দিবাকরের মুখে ছুঁড়ে মারলো। কিছু রিয়াক্ট করার আগে দিবাকরের নজর ওই কার্ডটার দিকে পড়লো। কার্ডটা দেখে চুপ করে গেল সে। ব্ল্যাক কার্ড? অবাক হয়ে ভাবলো সে। তারপর নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমি এই নকল কার্ডটা নিয়ে কি করব? একটা কাজ করুন না, আপনি তো এতক্ষণ ধরে সিকিউরিটি গার্ডকে ডাকার হুমকি দিচ্ছেন, তো তাদের মধ্যেই একজনকে পাঠিয়ে আমার এই কার্ডটা চেক করিয়ে নিন না, তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে এটা আসল না নকল। গম্ভীর গলায় বলল নীল। নীলের টাকা নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তা শুধু ওর বাবাকে নিয়ে। এদের ব্যবহারের জ্বালায় নীলের মাথার ভেতর আগুন জ্বলে উঠল। ওর জ্বলন্ত চোখ দেখে দিবাকর দ্রুত একজনকে পাঠালো কার্ড সোয়াইপের ব্যবস্থা করার জন্য। সুধা, তুমি হাসপাতালের অন্যান্য সিকিউরিটি গার্ডদের এখানে ডেকে নাও। এই কার্ডটা যদি নকল হয় তাহলে একে ধরে পুলিশে দিতে হবে, কোনোভাবেই যেন এখান থেকে পালাতে না পারে। যাও তাড়াতাড়ি। নীলের সঙ্গে প্রথমে যে নার্সটা তর্কাতর্কি হয়েছিল তার দিকে তাকিয়ে বলল দিবাকর। সুধা সিকিউরিটি গার্ডদের ডাকতে যাওয়ার আগেই যাকে কার্ড সোয়াইপ করতে পাঠানো হয়েছিল সে চলে এলো। ওকে দেখে সুধা থমকে দাঁড়ালো। ও থমথমে মুখ দেখে সবাই ধরেই নিয়েছিল যে কার্ডটা নকল প্রমাণিত হয়ে গিয়েছে, কিন্তু সে ব্ল্যাক কার্ডটা নিয়ে নীলের সামনে মাথা নিচু করে দাঁড়ালো।